স্বাগত বিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। প্রায় 100% শুল্ক সুবিধা থাকলেও চীনের বাজারে রপ্তানি বাড়াতে পারছে না বাংলাদেশ। ব্যবসায়ী ও বিশ্লেষকরা মনে করেন এই জন্য বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই। তাই বাংলাদেশকে আগে বদলাতে হবে বিনিয়োগ নীতি। গতানুগতিক জ্বালানি ব্যবস্থাপনা, কর কাঠামো আর অস্থিতিশীল মুদ্রা বাজার দিয়ে কোনোভাবেই চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি মেটানো সম্ভব নয় মনে করেন বিশ্লেষকরা। বিশ্ব জিডিপির প্রায় 17% দখল নিয়ে দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীন, আর 0.41% জিডিপি নিয়ে বাংলাদেশের অবস্থান 36তম। দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে নজর দিলে দেখা যায় চীনে বাংলাদেশের আমদানির তুলনায় রপ্তানি খুবই নগণ্য। এই পরিস্থিতিতে চীন মার্কিন বাণিজ্য যুদ্ধের ডামাডোল থেকে ফায়দা নেয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের। তবে শুধু মুখের কথায় এ সম্ভাবনা বাস্তবে রূপ পাবে না মনে করেন ব্যবসায়ীরা। বাংলাদেশের জন্য এখন একটা ভালো সুযোগ তৈরি হয়েছে, যেটাকে যদি বাংলাদেশ যথাযথভাবে এক্সপ্লোর করতে পারে তাহলে চীনের সাথে বাংলাদেশের সম্পর্কটা অন্যান্য যে কোনো সময়ের চেয়ে বৃহত্তর পর্যায়ে বাস্তবায়ন সম্ভব। দুর্ভাগ্যজনক হলো যে পলিসিতে সুন্দর সুন্দর আইনও করা হয়েছে, কিন্তু বাস্তবায়নের পর্যায়ে কিন্তু আমরা দেখেছি যে অগ্রগতিগুলো একবারেই ছিল না। ব্যবসায়ীরা বলছেন বিনিয়োগকারীদের জন্য এখনও নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ। সেই সঙ্গে আছে কর ও নীতি বৈষম্য, আছে ডলারের বিপরীতে টাকার ধারাবাহিক দরপতনের অস্থিরতা, আর এসব জিয়ে রেখে নতুন চীনা বিনিয়োগ আকর্ষণ কঠিন। ভিয়েতনাম বা সিঙ্গাপুর যেভাবে তারা ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করেছে, যেটা ফিসকাল ইনসেন্টিভ দিয়ে, আমরা ইন্টেলকে দেখেছি, স্যামসাংকে দেখেছি, একটা দেশের চেহারা চেঞ্জ করে দেয়। সেই ধরনের কোম্পানিকে আমার প্রয়োজন হলে ফিসকাল ইনসেন্টিভ, যেটা ডিসক্রিমিনেটিভ হলেও তাদেরকে দিয়ে ইনভেস্টমেন্টের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিতে হবে। অনলি দেন তারা আসবে, কারণ কোনো ফরেন কোম্পানি তার নিজের বেনিফিট ছাড়া সে আপনার এখানে ইনভেস্টমেন্টের জন্য আসবে না। বিশ্লেষকরা বলছেন চীনের বাজারে রপ্তানি বাড়াতে চাইলে এদেশে বেইজিংয়ের বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই। চীনের বিনিয়োগ যদি বাংলাদেশে আসে, এখানে দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি কমানোর সুযোগটাও তখন কিন্তু তৈরি হয়। আমাদেরকে ভ্যালু চেইনের ভিতরে ঢুকতে হবে। আমরা যদি চীনের কোনো উৎপাদনের একটা অংশকে যদি আমরা আমাদের দেশে তৈরি করতে পারি, তাহলেই শুধুমাত্র এটা করা সম্ভব। এর বাইরে গিয়ে কিন্তু করা কঠিন হবে। এ অবস্থায় বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে অন্যের দিকে না তাকিয়ে থেকে দেশের বিনিয়োগ বাধাগুলোকে দ্রুত দূর করার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার চীন সফরে ঢাকা বেইজিং সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হয়েছে মনে করেন সাবেক কূটনীতিকরা। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে আগ্রহী দুই দেশ। এক্ষেত্রে ভূ রাজনীতির সুযোগ হাতছাড়া করতে চায় না উভয় পক্ষ। দেশে শিক্ষা ও চিকিৎসা খাতে চীনের আগ্রহের যথার্থ ব্যবহার করার তাগিদ সাবেক কূটনীতিকদের। চীনের হাইনানে অতি পরিচিত মুখ এবং তাদের প্রাদেশিক সরকারের প্রাক্তন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে বাংলাদেশের সরকার প্রধান। সাম্প্রতিক চীন সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছরে অর্থনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক এবং সামরিক প্রতিটি ক্ষেত্রেই সহযোগিতা সম্প্রসারিত হয়েছে। অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ উৎপাদন, প্রতিরক্ষা, টেলিযোগাযোগ এবং শিল্পসহ বিভিন্ন খাতে চীনা কোম্পানিগুলো বড় ধরনের প্রকল্প বাস্তবায়ন করেছে। পদ্মা সেতু রেল সংযোগ, কর্ণফুলী টানেল, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে চীনের বিনিয়োগ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে চীনের বল প্রয়োগ না করার প্রবণতাকে স্বাগত জানিয়ে সাবেক রাষ্ট্রদূতরা বলেন, ভূরাজনীতির কারণেই বাংলাদেশের সাথে আরও ঘনিষ্ঠতা চায় চীন। চীন যেহেতু হস্তক্ষেপ করে না অভ্যন্তরীণ বিষয়, সেই জন্য খালি বাংলাদেশ না, পৃথিবীর বিভিন্ন দেশ, আমাদের মতন উন্নয়নশীল দেশ যারা আছে বা অনুন্নত দেশ আছে, তারা সবাই চীনের সাথে সহযোগিতায় এগিয়ে যেতে বেশি পছন্দ করে। তারা কখনো আমাদের হস্তক্ষেপ করে না, এটা একটা বিরাট ব্যাপার। দ্বিতীয়ত, তারা এত মাল্টি শক্তি, তারা কখনো আমাদের সেই শক্তি প্রদর্শন করে না ছোট ছোট দেশের উপরে। এটা একটা ভালো দিক চাইনিজ ডিপ্লোমেসি। প্রধান উপদেষ্টার সফরে ভারতের বিকল্প হিসেবে কুনমিংয়ের হাসপাতালে চিকিৎসার সুযোগ, চীনের অর্থায়নে দেশে হাসপাতাল নির্মাণ, চট্টগ্রাম কুনমিং আকাশপথের পাশাপাশি সমুদ্র পথে যোগাযোগের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তবে এসব বাস্তবায়ন সময় সাপেক্ষ হলেও সুযোগ হাতছাড়া না করার পরামর্শ সাবেক কূটনীতিকদের।
এরা যে বাংলাদেশের হাসপাতাল তৈরি করছে, সুতরাং সেখানে তার বাইরে যাওয়ার ব্যাপার হচ্ছে না। তো চীনেরা যখন করবে, আমার ধারণা যে তারা আরও বড় আকারে করবে, সুতরাং আমাদের লোকজনের জন্য উপকারী হবে। তো সুতরাং এটা নিশ্চয়ই একটা মানে আমাদের দুই দেশের সহযোগিতার ক্ষেত্রে নতুন একটা দিগন্ত উন্মোচন করবে। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পে চীনের আগ্রহ আশা জাগালেও বাস্তবায়ন কতটুকু সম্ভব তা নিয়েও সংশয়ের কথা জানান তারা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। স্থানীয় ভোট আগে দিয়ে নির্বাচন কমিশনের সক্ষমতা ও নিরপেক্ষতা প্রমাণের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, পাশ করলে পূর্ণ সমর্থন দেবে জনগণ, নয়তো লাল কার্ড। ময়মনসিংহে কর্মী সমাবেশে নারী অধিকার সংস্কার কমিশনের প্রস্তাবনার কঠোর সমালোচনা করেন জামায়াতের আমির। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠানে যোগ দিয়ে নিজেদের মতামত তুলে ধরেন স্থানীয় নেতারা। প্রধান অতিথির বক্তব্যে দলের আমির বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশের প্রত্যাশার কথা জানান। কড়া সমালোচনা করেন নারী অধিকার সংস্কার কমিশনের। কোরআন এবং সুন্নাহর সম্পূর্ণ খেলাফ কিছু সুপারিশমালা পেশ করা হয়েছে। তারা এই দেশে 9.5 কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, আপনি দেশে ফিরে বিলম্ব না করে আগেই কাজটাই বাতিল করেন। জুলাই আগস্ট গণহত্যার বিচারের পাশাপাশি সংস্কারের বিষয়েও কথা বলেন শফিকুর রহমান। জুলাই আগস্টে গণহত্যা সংগঠিত করেছে, তাদের কাউকে আইনের বাইরে রাখবেন না, তাদের বিচার নিশ্চিত করুন। যে জঞ্জাল 15.5 বছরে সৃষ্টি করেছে, তার পর্যাপ্ত ন্যায়ানুগ সংস্কার সাধন করুন। সবার প্রতিনিধিত্ব নিশ্চিতে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। স্বচ্ছ ভোট আয়োজনে ইসির নিরপেক্ষতা যাচাইয়ে দাবি জানান আগে স্থানীয় সরকার নির্বাচনের। আমরা তাদের একটু অ্যাসিড টেস্ট দেখতে চাই। তারা জাতীয় সংসদের নির্বাচন, যেটা দিয়ে দেশ শাসন হবে 5 বছরের জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে, সেই নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনটা দিন। আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু। কোনো দল বা বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিলে জামায়াত মানবে না বলেও সাফ জানিয়ে দেন শফিকুর রহমান। জনগণের পরবর্তী ডিবিসি নিউজ ডেস্ক। গর্বমোরা ইনসাফের দেশ স্লোগানে আত্মপ্রকাশ করল আরও একটি রাজনৈতিক দল, জনতা পার্টি বাংলাদেশ। দলের চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন আর মহাসচিব হলেন সাবেক বিএনপি নেতা সাংবাদিক শওকত মাহমুদ। 32 বছরে নিরাপদ সড়ক বাস্তবায়ন করতে না পেরেই রাজনৈতিক দল গঠনের কথা জানান ইলিয়াস কাঞ্চন। তার অভিযোগ, বিগত সময়ে সরকারের সহযোগিতা পাননি তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর চলছে নতুন রাজনৈতিক দল গঠনের হিড়িক। এবার সে তালিকায় যোগ হলো জনতা পার্টি বাংলাদেশ। নতুন এই দলের স্লোগান, গর্বমোরা ইনসাফের দেশ। শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে ঘোষণা দেওয়া হয় নতুন দলের রূপরেখা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নির্বাচনী প্রস্তুতি তুলে ধরেন দলের মহাসচিব। আমরা কোরআনের হাফেজ, ইমাম, পাদ্রী, পুরোহিতদের জন্য বিশেষ ভাতার প্রবর্তন চাই। শিক্ষিত বেকারদের ভাতা প্রদান এখন সময়ের দাবি। 12 বাংলাদেশের কর্মচারীদের অধিকাংশ শ্রমিক তাদের ন্যায্য মজুরি ও ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করতে হবে। জনতা পার্টি বাংলাদেশ এর অন্যান্য নেতাদের নাম ঘোষণা করেন দলের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র গোলাম সারোয়ার মিলন, ভাইস চেয়ারম্যান রফিকুল হক হাফিজ। দলের লক্ষ্য তুলে ধরে নিরাপদ সড়ক চাই আন্দোলনের এই প্রতিষ্ঠাতা বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সড়কে দুর্ঘটনা কমানো সম্ভব নয়। এই 32 বছরে রাজনৈতিক সহযোগিতা আমি পাইনি, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সম্ভব নয়। নিরাপদ সড়ক চাইয়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছে, ঠিক তেমনিভাবে সততার সঙ্গে আমি কাজ করতে চাই। কয়েকটি দলের নেতাকর্মী ছাড়াও জনতা পার্টি বাংলাদেশ আত্মপ্রকাশ অনুষ্ঠানে ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। গুমের শিকার ব্যক্তিরা এখনও বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। বলছেন, এখনও নানা শঙ্কায় রয়েছেন তারা। রাজধানীতে এক অনুষ্ঠানে গুমের শিকার ব্যক্তি, ক্ষতিগ্রস্ত পরিবার এবং জুলাই যোদ্ধা ও তাদের স্বজনদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তারা।
শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে গুমের শিকার ব্যক্তি ও জুলাই আন্দোলনে আহত বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। এ সময় আওয়ামী লীগ শাসনামলে গুমের শিকার ব্যক্তি ও জুলাই গণ অভ্যুত্থানে আহতদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে সরকারি, বেসরকারি ও পারিবারিক পর্যায়ে পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন ভুক্তভোগীরা। যা হয়েছে আমাদের সাথে তার ইনসাফ আমি চাই, তার ন্যায় বিচার চাই। আমরা সহ এবং যারা এখন গুম রয়েছেন তাদের সবাই, এবং যারা হত্যার শিকার হয়েছেন এবং যারা এখনো পঙ্গু অবস্থায় রয়েছেন, সবাই ইনসাফ পাবে, ন্যায় বিচার পাবো, এই প্রত্যাশা আমি রাখি। এখনও নানা শঙ্কার মধ্যে রয়েছেন বলে জানান গুমের শিকার হওয়া ব্যক্তিরা। দ্রুত জড়িতদের বিচারের দাবিও জানান তারা। শুধু আশ্বাস না বা বিচারের পাশাপাশি ভিকটিমদেরকে রিহ্যাবিলিটেশন করার জন্য ফাইন্যান্সিয়াল পলিসি এবং মেন্টাল হেলথ সাপোর্টটা খুবই দরকার, বিশেষ করে চিলড্রেন যারা এখনো বাচ্চা আছে, যারা এখনো মেজর হয়নি, তাদের প্রতি স্পেশাল অ্যাটেনশন দরকার। আমার মনে হয় আমাকে ইগনোর করা হচ্ছে, আর এগুলো নিয়ে চরম বিরক্ত। আমি বোঝাইতে পারবো না। এটা আসলে আমার মনে হয় যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত এর ফয়সালা হবে না। কর্মশালায় গুমের শিকার ব্যক্তিবর্গ জানান 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের কারণেই মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছেন তারা। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। রাজশাহী, রংপুর, যশোর, পাবনা, চট্টগ্রাম ও বরিশালের উপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা আগামী রবিবার পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ডক্টর আব্দুল কালাম মল্লিক জানান, রবিবারের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর তাপমাত্রা কিছুটা সহনীয় পর্যায়ে আসবে বলেও জানান তিনি। আরও জানান, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 39 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলা আজ 116তম আসরের এই আয়োজন ঘিরে লালদিঘি এলাকায় বসেছে বৈশাখী মেলা, যেখানে মাটির তৈরি তৈজসপত্র, খেলনা, ফুলদানি, পুতুল ও বেত, কাঠ, বাঁশের বাহারি পণ্য নিয়ে হাজির হয়েছেন ব্যবসায়ীরা। বিকেল 4টার দিকে শুরু হয়েছে বলি খেলা। এখন পর্যন্ত 147 জন নাম নিবন্ধনও করেছেন এবং খেলাও চলছে। 1909 সালে বদরপাতি এলাকার ব্যবসায়ী আব্দুল জব্বার লালদিঘির মাঠে এই কুস্তি খেলার আয়োজন করেন। পরবর্তীতে যা জব্বারের বলি খেলা নামে পরিচিতি পায়, ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে এই খেলার সূচনা হয়। ক্রিকেটে সাম্প্রতিক বিতর্ক নিয়ে মিরপুরে হোম অফ ক্রিকেটে বৈঠকে বসেছেন ডিপিএল-এর ক্রিকেটাররা। সেখানে আছেন সহকর্মী সারা মাহমুদ, যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। সারা মাহবুব, বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে জানতে চাই। রেদওয়ান যেমনটা বলছিলেন যে সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে যে অস্থিরতাটা চলছে সেটা নিয়ে একটা লম্বা বৈঠক হচ্ছে। আমি যদি আজকের কথা বলি, আজ সকাল 11টা থেকে কিন্তু তামিম ইকবাল সহ যারা সিনিয়র ক্রিকেটাররা আছেন এবং ঘরোয়া ক্রিকেটে যারা খেলছেন সবগুলো দলের কিন্তু খেলোয়াড়রা একসাথে বৈঠক শুরু করেন এবং সেই বৈঠকটা জুম্মার নামাজের আগ পর্যন্ত স্থায়ী হয়। এই পর্যন্ত বৈঠক করার পরবর্তীতে কিন্তু বিসিবি যিনি প্রেসিডেন্ট আছেন ফারুক আহমেদ, তিনি যোগ দেন। আবার আরেক ধাপের একটা বৈঠক শুরু হয়েছে। তারপর আস্তে আস্তে নাজমুল আবেদিন ফাহিম এবং ইফতেখার আহমেদ মিঠু তারাও কিন্তু বৈঠকে যুক্ত হয়েছেন এবং সাম্প্রতিক যে বিষয়গুলো নিয়ে অনেক বেশি বিতর্ক ছড়াচ্ছে বাংলাদেশের ক্রিকেট থেকে, প্রথমত ঘরোয়া ক্রিকেট লিগের অনেক ধরনের অনিয়ম, দুর্নীতি, তাওহিদ হৃদয়কে নিয়ে আম্পায়ার শরফুদ্দুল্লাহ সৈকতের সাথে যে ইস্যুটা, একজন আন্তর্জাতিক মানের আম্পায়ার এবং আন্তর্জাতিক খেলোয়াড়ের সাথে যে সিদ্ধান্ততে বনিবনা করতে না পারা এবং বিসিবির জায়গা থেকে সিদ্ধান্তে সরে আসার অনেকগুলো ইস্যু নিয়ে কিন্তু আজকের এই বৈঠকটা হচ্ছে এবং ঘরোয়া ক্রিকেটের অস্থিরতাটার আশা করা হচ্ছে আজকের বৈঠকটার পরে হয়তোবা একটা কোনো স্থায়ী সমাধানে আসতে পারবে ক্রিকেটার এবং কর্তারা। রেদওয়ান, আমার কাছে বিসিবি থেকে সর্বশেষ তথ্য এটাই ছিল। নিশ্চয়ই বৈঠক শেষ হলে আপনার কাছ থেকে এই বিষয়ে আমরা আরও তথ্য জানতে পারবো। ধন্যবাদ আপনাকে সারা মাহবুব।